স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি। কোটা সংস্কার আন্দোলনে মঙ্গলবার দিনভর অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া ও বিচ্ছিন্ন সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়েছেন। আন্দোলনকারী ও ছাত্রলীগের শতাধিক আহত হয়েছেন। এ ঘটনার পরে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আজ থেকে সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এছাড়া আজ থেকে বন্ধ থাকছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার রাজধানীর মহাখালী, সায়েন্স ল্যাব মোড়, মতিঝিল শাপলা চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। রেললাইন অবরোধ করায় ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বহু আহত হয়। ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে ধানমন্ডিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরেকজন। দিনভর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধ, পুলিশের বাধার মুখে পড়তে হয়। মহাখালীতে আন্দোলনকারী আর পুলিশ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে জড়াতে দেখা গেছে। এদিকে ঢাকার মতো দেশের বিভিন্ন স্থানীয় কোটা সংস্কার আন্দোলনের সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে বের হলে সংঘর্ষ হয়। এ সময় আবু সাইদ নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে সংঘর্ষে চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিফ আকরাম, মোহাম্মদ ফারুক নামে এক পথচারী সহ 3 জন নিহত হয়েছেন। বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে মোতায়েন করা হয়েছে বিজিবি। দেশে গত 2 অর্থ বছর জুড়ে মূল্যস্ফীতি 9% বেশি। এর মধ্যে গেল অর্থ বছরের প্রথম প্রান্তিকে তা 12% ছাড়িয়ে যায়। যদিও সে হার 6% নামিয়ে আনার কথা বলেছিল বাংলাদেশ ব্যাংক, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়নি। তবে চলতি 2024-25 অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার যেই লক্ষ্য নেওয়া হয়েছে তার সামনে রেখে মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে সুদ হার না বাড়িয়ে টাকা ছাপানো বন্ধ সহ আরও কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আতর নিয়ন জানাবেন বিস্তারিত। দিন এনে দিন চালানো আর সীমিত আয়ের মানুষের জীবন ধারণের ব্যয় মেটানো এখন অনেকটাই কঠিন। চাহিদা থাকলেও কমানো হয়েছে খরচ। প্রয়োজন মেটাতে আয়ের মধ্যে জোড়াতালি দেওয়ার চেষ্টা চলে, কারণ মূল্যস্ফীতি সূচক এখন ঊর্ধ্বমুখী। গত জুন শেষে দেশের খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.42% আর সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 9.72%। সদ্য বিদায় নেয়া 2023-24 অর্থ বছরে এই হার 12% ছাড়িয়ে যায়। গত বছরের 3 মাস যা 12%-এর বেশি ছিল। এর মধ্যে আগস্টে সবচেয়ে বেশি ছিল 12.54%। পরে খাদ্য মূল্যস্ফীতি কমে 9%-এর ঘরে নামলেও তা আবারও বেড়ে যায়। আর এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে মুদ্রানীতিতে বেশ কিছু সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। 2023-24 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে নীতি সুদ হার 0.25% পয়েন্ট বাড়িয়ে 8% করা হয়। মূলত মূল্যস্ফীতির হার 6%-এর মধ্যে নামিয়ে আনার লক্ষ্যে নীতি সুদ হার বাড়ানো হয়েছিল। মুদ্রানীতিতে দেখা যাচ্ছে 2024 সালের জুন মাসে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 10%। সেখানে চলতি বছরের মে মাস পর্যন্ত প্রবৃদ্ধি 10.35% অর্জিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপরও যখন মূল্যস্ফীতি কমছিল না, তখন বাজারে অর্থের পরিমাণ কমাতে 9-6 সুদ হার থেকে বের হয়ে আসে সরকার। খোলা বাজারে ছেড়ে দেওয়া হয় আমানত ও ঋণের সুদ। এতে লাফিয়ে বাড়তে থাকে সুদ হার, তবে তা খুব একটা কাজে আসেনি। তাই আগামী 2024-25 অর্থ বছরের বাজেট ছোট করে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। আর এই লক্ষ্য পূরণে আগামী মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। ইনফ্লেশনকে মাথায় রেখে আসলে বাজেট যেটা আমাদের এবছরের বাজেট যেটা
সেটাও কিন্তু গত বছরের বাজেটের তুলনায় যে ইনক্রিমেন্টটা সেটা কিন্তু আগের যে ইনক্রিমেন্ট যেভাবে ঘটতো সেভাবে হয়নি। সো আমার মনে হয় যে সরকার এবং বাংলাদেশ ব্যাংক এটা মানে সচেতনভাবেই এবং যৌথ বা কোলাবোরেশনের মাধ্যমে এটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেবে যাতে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে আসে। 2023-24 অর্থ বছরের প্রথম প্রান্তিকে মূল্যস্ফীতি যখন 12% ছাড়ায় তখন অনেকটা নড়ে চড়ে ওঠে কেন্দ্রীয় ব্যাংক। এতে দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে নীতি সুদ হার বাড়ানো সহ বেশ কিছু পদক্ষেপ নেয় তা নিয়ন্ত্রণে। এরপরও এখন পর্যন্ত খুব একটা সুফল দেখা যায়নি। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন রাজস্ব নীতির সাথে মুদ্রানীতির সামঞ্জস্য না থাকায় খুব বড় ধরনের পরিবর্তন আসেনি। তাই আগামী 2024-25 অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনতে বড় চ্যালেঞ্জ নিতে হবে নতুন মুদ্রানীতিকে। এদিকে দফায় দফায় নীতি সুদ হার বাড়ানোর ফলে গত অর্থ বছরের মধ্যেই ঋণের সুদ হার 9 থেকে বেড়ে প্রায় 12% ঠেকে। আর এরই মধ্যে সরকারি ট্রেজারি বিলের সুদ হার উঠেছে 11.80%। যদিও সুদ হার বৃদ্ধির প্রভাব এখনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দৃশ্যমান হয়নি। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই কথা বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও। তবে শুধু সুদ হার বাড়ানোই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন এই ব্যাংকার। মূল্যস্ফীতিকে কিন্তু আসলে শুধুমাত্র সুদের হার কমিয়ে দিয়ে এটাকে ফাইট করা খুব কঠিন হবে। ইনফ্লেশন কন্ট্রোল করে সেন্ট্রাল ব্যাংকের যে ফাংশনটা আছে সেটার সাথে সমন্বয় থাকতে হয় ফিসক্যাল পলিসিরও। সেন্ট্রাল ব্যাংক মনিটারি পলিসির জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা, আবার ফিসক্যাল পলিসি দেখে আবার রাজস্ব বিভাগ। সুতরাং এই রাজস্ব বিভাগের যে বিষয়টি তাদের সাথে সমন্বয় সাধনের সেই কাজটি কিন্তু আমরা ঠিকভাবে করি না। অপরদিকে মূল্যস্ফীতি কমাতে সুদ হার বাড়িয়ে আবার টাকা ছাপানোর প্রবণতা বন্ধ করতে হবে বলে জানান এই অর্থনীতিবিদ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই মুদ্রানীতির যে কার্যকারিতা সেটা তো থাকবেই, সাথে সাথে সরকারের অন্যান্য যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে যেমন ফিসক্যাল পলিসি এবং সেখানে যেটা আছে যে আপনার মূলত হচ্ছে সিন্ডিকেট যেটা আছে সেই সিন্ডিকেটটাকে কন্ট্রোল করতে হবে। আর সবচেয়ে বড় যেটা সেখানে সরকারের এখানে একটা দ্বৈত নীতি থাকে। একদিকে হচ্ছে আপনি সুদ হার বাড়াচ্ছেন, আর অপরদিকে যদি হচ্ছে আপনি টাকা ছাপিয়ে বাজারে ইনজেক্ট করেন তাহলে কিন্তু আপনার মুদ্রাস্ফীতি কমানোর যে লক্ষ্য থাকে বাংলাদেশ ব্যাংকের সেটা হয়তো কখনোই অর্জিত হবে না। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের অনুন্নয়ন খাতে ব্যয় কমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন এখন সকাল। নওগাঁয় পাইকারিতে সবজির সরবরাহ কমায় বেড়েছে দাম। প্রকারভেদের সব ধরনের সবজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা। 40 টাকার নিচে মিলছে না কোনো সবজি। দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্তদের কষ্টসাধ্য বেড়েছে। নওগাঁর পৌর পাইকারি বাজার থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, আপনার কাছ থেকে জানতে চাই যে বলছিলাম পাইকারিতে সবজির সরবরাহ কমে গেছে, জানাবেন এই সরবরাহ হঠাৎ কমে যাওয়ার কারণটা কি, এবং 40 টাকার নিচে আসলে কোনো সবজি মিলছে না, মধ্যবিত্ত ক্রেতা যারা রয়েছেন তাদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, কি বলছেন ক্রেতারা? মুক্তি, আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি যে সবজির বাজার আসলে অস্থির। এর কারণ হিসেবে আমরা যেমনটি জেনেছি যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এতে করে সবজির ক্ষেত নষ্ট হওয়ার কারণে যেমন উৎপাদন কমছে, তেমনি হাটে বাজারে আসলে সবজি সরবরাহ কমার কারণে বাজার বেশ ঊর্ধ্বগতি। অর্থাৎ বলা যায় যে গত 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা। তবে দাম বেড়ে যাওয়ার কারণে নিম্ন এবং মধ্যবিত্ত আয় যারা মানুষ রয়েছেন তারা অনেকটা আসলে ভোগান্তির মধ্যে পড়েছেন। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এ বাজারে গত 3 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা। তবে অন্যান্য যে সবজি গত 2 সপ্তাহের ব্যবধানে বেড়েছে 20 থেকে 40 টাকা। যেমন যদি বলি যে বেগুন এবং কল্লা 50 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। কাকরুল 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি, এবং ঢেঁড়স 30 টাকা ঢেঁড়স এখন বিক্রি হচ্ছে 40 টাকা, এবং শসা 60 টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল 20 টাকা কেজি। তবে ঝিঙ্গা, চিচিঙ্গা প্রতি কেজিতে 5 থেকে
10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। 10 টাকার পটল এখন বিক্রি হচ্ছে 25 টাকা এবং বাজারে নতুন মূলা এসেছে, আমরা দেখছি সাদা মূলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি এবং বরবটি ডবল বেড়ে বিক্রি হচ্ছে, অর্থাৎ 20 টাকার পটল এখন বিক্রি হচ্ছে 40 টাকা। তবে পেঁপের দাম অপরিবর্তিত রয়েছে, 35 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকা কেজি। এবং লাউয়ের কথা যদি বলি, যে প্রকারভেদে লাউ কুমড়া যেগুলো আছে সেগুলো 20 টাকা বেড়ে প্রতি পিসে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। তবে আলুর দাম অপরিবর্তিত রয়েছে এবং বিক্রি হচ্ছে 52 টাকা থেকে শুরু করে 65 টাকা কেজি। শাক বিক্রি হচ্ছে লাল সবুজ শাক যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। তবে কৃষকরা বলছেন যেহেতু বেশ কিছুদিন থেকে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আসলে সবজির ক্ষেত অনেকটা নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে সবজির উৎপাদন কম হচ্ছে এবং বাজারে সরবরাহ কম হচ্ছে, এতে করে সবজি দাম বাড়তি হচ্ছে। কৃষকরা বলছেন যে সবজির উৎপাদন কম হলেও ভালো দাম পেয়ে তারা লাভবান হচ্ছে। তবে ক্রেতারা বলছেন যে নিম্ন এবং মধ্যবিত্ত তারা আসলে অনেকটাই কষ্টের মধ্যে পড়েছেন, যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা তারা কম সবজি তারা কিনছেন। আর এখানকার এই পাইকারি বাজার থেকে সবজি খুচরা বাজার হয়ে ভোক্তাদের মাঝে চলে আসছে। এই ছিল আমার কাছে এই পাইকারি বাজার থেকে সবশেষ। ধন্যবাদ আব্বাস আপনাকে। নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আব্বাস আলী। বঙ্গোপসাগরে চলছে 65 দিনের মাছ ধরে নিষেধাজ্ঞা, তবে নদ নদী এবং বিভিন্ন জলাশয়ের মাছের সরবরাহ কম রয়েছে, কারণে প্রকারভেদে প্রতি কেজিতে 50 থেকে 200 টাকা বেড়েছে দাম। তবে ইলিশের দামও প্রতি কেজি বেড়েছে 200 থেকে 500 টাকা। এই বিষয়ে আমাদের কারো জানাতে কলাপাড়ার নাচনাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, বঙ্গোপসাগরে মাছ ধরে নিষেধাজ্ঞা চলছে, কিন্তু নদ নদী এবং জলাশয় থেকে যে মাছের সরবরাহ হয় সেখানে আসলে কম হওয়ার কারণটা কি দেখছেন সেখানে? মুক্তি, আপনি জানেন যে বঙ্গোপসাগরে 65 দিনের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা চলাকালীন কিন্তু জেলেরা এখন বিভিন্ন নদ নদী এবং এখানে মাছ শিকার করছে। তো এখন না আমাবস্যা না পূর্ণিমা, এই ডালা এই সময়ে কিন্তু মাছের বিচরণটা নদ নদীতে কম থাকে, সে কারণেই কিন্তু মাছের আরোহণটা কম হয়েছে এমনটি নিশ্চিত করেছে জেলেরা। এছাড়াও যে সকল জলাশয় রয়েছে সে জলাশয়, পুকুর, ঘের সহ অন্যান্য যে জলাশয় রয়েছে সে জলাশয়ে মাছের উৎপাদনটা কিছুটা কমে এসেছে, সে কারণেই কিন্তু মাছের সরবরাহ কমেছে বলে এমনটি নিশ্চিত করেছে এখানকার মৎস্য ব্যবসায়ী ও জেলে এবং চাষিরা। তো এখানকার যে নাচনাপাড়া পাইকারি মাছ বাজারে আজকে যে নদীর যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে পাইকারি দরে 550 টাকা থেকে 1750 টাকা কেজি দরে বেচা বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে হচ্ছে 200 থেকে 500 টাকা প্রতি কেজি বেশি দরে বেচা বিক্রি হচ্ছে। এবং রুই মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকা কেজি দরে এবং কাতল মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকা কেজি দরে এবং পাঙ্গাস যেটি চাষ পাঙ্গাস সেটি বিক্রি হচ্ছে 200 থেকে আর 300 টাকা কেজি দরে এবং যে নদীর যে পাঙ্গাস সেই পাঙ্গাস সেটির দামটা একটু বেশি রয়েছে, 750 টাকা বিক্রি হচ্ছে, 50 টাকা বেশি দরে বেচা বিক্রি হচ্ছে। এবং পোমা মাছ, সেই পোমা মাছ বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 300 টাকা কেজি দরে এবং চিংড়ি 100 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে এবং গলদা চিংড়ি সেটি 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 170 টাকা কেজি দরে। তবে ভোক্তা পর্যায়ে মাছের দাম বেড়ে যাওয়ায় কিছুটা হতাশা বেড়েছে বলে এমনটি নিশ্চিত করছে ভোক্তারা। এই ছিল আমার কাছে সবশেষ। মুক্তি। ধন্যবাদ জসিম আপনাকে। আমাদের সঙ্গে কলাপাড়ার নাচনাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন সকাল। ঢাকার পর এবার 3 বিভাগ রাজশাহী, খুলনা আর সিলেটে শুরু হচ্ছে ফুটবল একাডেমি। 90 জন তরুণ ফুটবলার নিয়ে আগস্ট থেকে ক্যাম্প শুরু করবে জেলার ফুটবল অ্যাসোসিয়েশনগুলো।
ভর্তি হওয়া ফুটবল শিক্ষার্থীদের বেতন দিয়ে মূলত নিয়োগপ্রাপ্ত কোচদের বেতন দেওয়া হবে এই প্রকল্পে, যে কারণে ভবিষ্যতে অন্যান্য বিভাগেও ফুটবল একাডেমি শুরু করার পরিকল্পনা ডেভেলপমেন্ট কমিটির। শরীফ রওশন জানাবেন বিস্তারিত। দেশের ফুটবলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় গড়ার প্রচেষ্টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই লক্ষ্যে গেল বছরের মাঝামাঝিতে অপেশাদার ফুটবল প্রশিক্ষণ ফুটবল ফর হেলথ স্লোগানে ফুটবল একাডেমি গড়ে বাফুফে। সেই লক্ষ্যের ব্যাপ্তি ঘটাতে শুরু করা নতুন প্রকল্পের 1 বছর শেষের কোঠা পূর্ণের আগেই ঢাকা বিভাগের সঙ্গে রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগকে পরিকল্পনার মধ্যে এনেছে বাফুফে। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য ফেডারেশনের। তবে শিশুদের নিয়ে নেই আপাতত বাড়তি কোনো পরিকল্পনা। গার্ডিয়ানরাও এখানে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে যে বিএফএফ এর ব্যানারে তারা এখানে ট্রেনিংটা করাচ্ছে। এটা তো এখন একটা আমরা দেখছি যে মানুষ আগ্রহ আছে। আমরা 3 ডিভিশনে শুরু করলে আপনি দেখবেন, যেমন আমি এখন মনে করেন যে আমাদের এই খুলনা ডিভিশন বা খুলনা ডিস্ট্রিক্টের সেক্রেটারি যে কথা বললেন যে ওনারা অলরেডি এটা ওয়ার্কআউট করছেন এবং ওনারা এটা পারবেন সাকসেসফুলি। তো যখন ওনারা সাকসেসফুলি এটা করতে পারবে তখন অন্য ডিস্ট্রিক্টগুলোও কিন্তু বলবে যে তারা পারছে, আমরা পারবো না কেন, আমরাও করব। আমরা টেবিলের এপার উপর চাই না, আমরা চাই উই টুগেদার। আমি সবসময় একটা কথা বলি, আমাদের দেশ, আমরাই তো, আমাদেরই সন্তান, যারা বড় হয়েছে তারা আমাদেরই মুরব্বী ছিল। সব কিছু বলে আমরা যদি একসঙ্গে থাকি ইনশাল্লাহ হয়ে যাবে। এবং আমি ইনশাল্লাহ বিশ্বাস করে বেঁচে থাকবো না মনে যাবো আমি জানি না, আমি যেন গর্ব করতে পারি যে আমি এই কমিটির সঙ্গে ছিলাম এবং আজকে এইখান থেকে বাচ্চাগুলো এত বড় হয়েছে। 3 বিভাগে শুরু হওয়া ফুটবল একাডেমি পরিচালনায় মাঠ স্বল্পতা কি বাধা হতে পারে? গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নে গোছানো উত্তর রাজশাহী ও খুলনা জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তাদের। রাজশাহীতে যতগুলো ইভেন্ট আমাদের খেলাধুলা হয়, শত শত ছেলে সব চলে আসে। আমরা গতকাল দেখেছি, আমাদের গত পরশু দিন কোথাও বলে দেখেন যে বক্সিং, শুধুমাত্র বক্সিংয়ে 1,000 ছেলে প্র্যাকটিস করছে। ফুটবল প্রোডাকশন একাডেমি হবে, এটা শুনে ঢাকায় 80 জন নিয়ে শুরু করলেও রাজধানীর বাইরের 3 বিভাগে খেলোয়াড় সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। 8 থেকে 10 এবং 11 থেকে 14 বছরের 2 গ্রুপে ভর্তি হবার সুযোগ থাকবে আগ্রহীদের। সেই সঙ্গে কেউ পেশাদার ফুটবলার হতে চাইলে পর্যায়ক্রমে নিজেদের দক্ষতা দেখিয়ে জাতীয় দলে খেলার হাতছানি থাকছে ভর্তি হওয়া এই শিক্ষার্থীদের। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekontv-তে।